মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের পুত্র কন্যাদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫% কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। ভর্তির সময় প্রমাণপত্রের মূল কপি দেখাতে হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের জন্য ৫% কোটা ছিল, তবে কোটায় সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। জনগণের উপর চালানো সব নৃশংসতার যথাযথ নথি না থাকলে সত্য আড়াল হয়ে ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সাথে সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক ইউনূস বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন, দেলার হোসেন সাঈদের বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বরতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার আমলে সংগঠিত সব নৃশংসতার তথ্য নথিভুক্ত করতে হবে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, এই বিষয়ে প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে চায় জাতিসংঘ। এ সময় জুলাই গণহত্যা এবং নৃশংসতা নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস জানান, ৫ মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এই রিপোর্ট পেশ করা হবে। নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন, কারণ সব দলই চায় গ্রহণযোগ্য ভোট। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, আখেরে জেতা যায় না। এই চেষ্টা থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে তালিকা প্রকাশ করা হয়। ভোটার বৃদ্ধির হার ১.৫৪। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিএসি জানান, দেশে মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। ভোটার বেড়েছে প্রায় ১৯ লাখ। সিএসি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা এটাকে একটা রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। পরে ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোট নিয়ে সহিংসতা বা রাতে সিলমারা দেখতে চান না তারা। জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর মূল দায় ইসির। এটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না। আলোচনা অনুষ্ঠানে সিএসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্য কমিশনের উপর এত প্রত্যাশা মানুষের ছিল না। বিভিন্ন দলের দেয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য। বিপরীতমুখী বক্তব্য দিলেও তারা ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করে ইসি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এটা কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করে। দেখবেন যে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। সিএসি জানান, সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐক্যমত্য কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা সে বিষয়টি ভাবতে ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা জানান তিনি। এ সময় তারেক রহমান রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। বলেন, রমজান মাস আমাদের ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। রমজান আমাদের শেখায় সংযম।
কিভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়া রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এ সময় তিনি সৎ কাজে উৎসাহিত করতে এবং অসৎ কাজ থেকে নিরুৎসাহিত হওয়ার কথা বলেন। ইফতার মাহফিলে অংশ নেন ইসলামী মিশন মাদ্রাসা এবং শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় 70 থেকে 80 জন শিশু, এতিম এবং ছাত্রছাত্রী। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলোচনা সভায় তিনি আরো বলেন, নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র আরো বাড়বে। তার দাবি, সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবের সাথে সংস্কার কমিশনের খুব বেশি পার্থক্য নেই। গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে বিভিন্ন কৌশল চলছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির প্রস্তাবিত সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ গঠন নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। এই যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। 5 আগস্টের পর যত হামলা ভাঙচুর হয়েছে তার 99 ভাগে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজনে উলামা এবং এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে আলেম ওলামাদের জেলে রাখা হয়েছে, ভিন্নমত প্রকাশ করা হলেই আয়নাঘরে রাখা হয়েছে। কওমি এবং আলিয়া মাদ্রাসায় যারা পড়েন তাদের মধ্যে বর্তমান সরকার পার্থক্য করে নাই বলে মন্তব্য তার। হাসিনা সরকারের সময় জেলে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে বসবাস করলে এদেশে কোনো গোষ্ঠী সম্প্রদায় আতঙ্কে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করবে। যা হতে পারতো, আল্লাহু আকবার, তার কিছুই নয়। তারপরেও ছিটাফোটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুদক। রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, সাইফুল আলমের বিরুদ্ধে এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। শুক্রবার রাতে তার সেনানিবাসের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে জব্দ করা হয় 2 ট্রাঙ্ক টাকা। এছাড়া 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। দল ও গোষ্ঠীগত সিদ্ধান্তের বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, আগে র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল, তবে এবার তা হবে না। এবার স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর কম হবে। এ সময় শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সমাজ ব্যবস্থা উন্নয়নে ব্যতিক্রম ধর্মী অবদান রাখায় কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। তবে পুরস্কারটি কে বা কারা পাচ্ছেন তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষা উপদেষ্টা। বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন, যেটা ধারাবাহিকতা এখনো চলছে,
যে কোনো ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে কোনো সেই স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা এই পুরস্কারের দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। রমজানে বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তেই, তবে এটি মানতে নারাজ ভোক্তা অধিকারের মহাপরিচালক। কিছু পণ্যের চাহিদা বাড়ায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে বলেন তিনি। বাজারে তেল সংকটের সাথে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। সকালে কার্বন বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী 2 থেকে 3 সপ্তাহে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। প্রতি বছরের মতো এবারও রমজানে বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কারওয়ান বাজারে তদারকিতে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বাজারে সয়াবিন তেলের সংকট আছে স্বীকার করে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির কথা জানান মহাপরিচালক। তবে আগে থেকে কেন বাজার নিয়ন্ত্রণে আনা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ভোক্তার ডিজি। আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। এদিকে রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তা মানতে নারাজ মহাপরিচালক। কিছু পণ্যের সরবরাহ ঘাটতি থাকায় দাম একটু বেশি, দাবি তার। আগামী 15 থেকে 22 দিনে এগুলো নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। বাজারে 101টা পণ্য আছে, আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে বলেছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যায় বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি একমত। সরবরাহ কম আছে, সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। রমজানে চাহিদা বাড়ায় যৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ে উল্লেখ করে মহাপরিচালক বলেন, অনেক ভোক্তা প্রয়োজনের বেশি পণ্য একবারে কেনাকাটা করায় বাজারে ঘাটতি দেখা দেয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত বছরের তুলনায় বাজার স্থিতিশীল বলেও দাবি করেন তিনি। এদিকে রাজধানীর লালমাটিয়ায় 2 নারীর ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকাশ্যে ধূমপান নারী পুরুষ সবার জন্যই আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। আর একটা আপনাদের কাছে মাধ্যমে আমি অনুরোধ করব, যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। রমজানে কম দামে দুধ, ডিম, মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার সকাল থেকে রাজধানীর 25টি স্পটে ফ্রিজিং গাড়িতে চলছে এই কার্যক্রম। 28 রমজান পর্যন্ত সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। তবে ক্রেতাদের অভিযোগ, প্রচারণা না থাকায় অনেকেই এই উদ্যোগ সম্পর্কে জানেন না। রমজান মাসে ক্রেতাদের সুলভ মূল্যে পণ্য সরবরাহ করতে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর সহ মোট 25টি স্থানে কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ড্রেসড ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 250 টাকায়, দুধ প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে মুরগির মাংস এবং গরুর মাংস দুইটাই কিন্তু অনেক বেশি, ঠিক আছে। গরু হয়েছে মনে হয় 800, আমরা এই জায়গায় পাচ্ছি 650 টাকা, এতে আমরা সন্তুষ্ট। বাজার থেকে যদি দাম দিয়েও কিনি তখন হচ্ছে ফ্রেশটা পাচ্ছি না, বাসায় যে আবার এটাকে প্রসেসিং করা লাগতেছে। তো সেই হিসাবে এখানে একটু কম পেলে সেটাও মনে হচ্ছে যে ভালোই। তারপর গরুর মাংসটাও একদম মনে হয়েছে যে ফ্রেশ। মুরগি হলো আপনার 280 টাকা, 250 টাকা, এই মোটামুটি আর কি ভালোই আছে।
তবে ক্রেতাদের অভিযোগ, প্রচারণার অভাব থাকায় অনেকেই এই উদ্যোগ সম্পর্কে জানেন না। এছাড়া অনেক সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কিছু কিছু পণ্য পাচ্ছেন না ক্রেতারা। মুরগির সরবরাহটা আর একটু বাড়ানোর দরকার। যেমন আজকে 4 জন, আমি লাস্ট পয়েন্টে এসে 2টা নিতে পারি নাই, আমার মুরগির বাগে নাই। পাবলিশ করতে হবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে জায়গা বাড়াইতে হবে আর পরিমাণও বাড়াইতে হবে, আমার যেটা মনে হয়। তাহলে হচ্ছে মধ্যবিত্তদের জন্য একটু সুবিধা হবে আর কি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল, সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিন রাজধানীতে যানজটের ভোগান্তি তেমন ছিল না। রোববার দুপুরের পর অফিস ফেরত মানুষ কিছুটা স্বস্তিতে ঘরে ফিরেছে। রমজানে যানজট সহনীয় রাখতে সরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বিত উদ্যোগে নিয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। থেমে থেমেই চলছে যানবাহন, তবে যাত্রীদের অনেক সময় সিগন্যালে আটকে থাকার ঘটনা কম। রোববার রোজার প্রথম দিনে রাজধানীর বিজয় সরণি, মহাখালী, নিউ মার্কেট, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, মতিঝিল সহ বেশিরভাগ এলাকায় দুপুরের পরে যানবাহনের চাপ বেশি হলেও যানজট ছিল কম, যে কারণে দুর্ভোগ সহনীয় বলছে নগরবাসী। রোজা বাড়লে তারপরে বোঝা যাবে কি, প্রথম রোজা হিসাবে যে আমি একটু কমই দেখছি। না, রাস্তা এখন যানজট অনেক কম। আজকে প্রথম রোজা হিসেবে মনে হয় একটু জ্যাম পাইলাম, কিন্তু পরবর্তীতে দিনগুলোতে বোঝা যাবে যে কি অবস্থা। তেজগাঁর এখানে অনেক জ্যাম থাকতো অন্যান্য বছর, আমি যেটা দেখতাম। এই বছর ইনশাল্লাহ অনেক মোটামুটি এই পাশটা ভালো। আমি আদাবর যাচ্ছি, তা আমার কাছে একটা বড় ধরনের পরিবর্তন দেখলাম ট্রাফিকিংয়ে। যানজট সহনীয় রাখতে সরকারের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিত উদ্যোগ নিয়েছে বলছে ডিএমপি ট্রাফিক বিভাগ। বিভিন্ন সংস্থার সাথে কোঅর্ডিনেশন করে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কাজগুলোকে ত্বরান্বিত করা। আর থার্ড চ্যাপ্টার হলো আমাদের ট্রাফিক পুলিশের এই বিভিন্ন মডিফিকেশন বা ডিজিটালাইজেশন বা রিসার্চ, প্ল্যানিং, অ্যানালাইসিস এগুলো করেও আমরা আগাচ্ছি। 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে রমজান উপলক্ষ প্লাস ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য অনেকগুলো কার্যক্রম আমরা ত্বরান্বিত করতেছি, পার্সু করতেছি। স্বাচ্ছন্দ্যে যান চলাচলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা প্রায় 1.5 কিলোমিটার ভেতরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এই একটা টেইলের জন্য সারা ঢাকা শহরে জ্যাম লেগে যেত। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এই এলাকায় আর কোনো টোল প্লাজার ট্রেন নাই। আমি নিজের সহ আমার সকল পুলিশ অফিসার, ট্রাফিক অফিসার রাস্তায় আছে, এমনকি থানার ফোর্সে আমাদেরকে সহযোগিতা করতেছে। প্রতি বছরের মতো এবারও রমজানের রাজধানীতে চাপ সামলাতে পেশাদারিত্বের ঘাটতি হবে না বলছে ট্রাফিক বিভাগ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। রোববার রাজধানীর সার্কিট হাউস জামে মসজিদের সামনে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রমজানে 3 কার্গোর পাশাপাশি অতিরিক্ত 1 কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, তাই এই মাসে কোনো লোডশেডিং হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, সেচ গরমের কারণে বিদ্যুতের চাহিদা গরমে 17 থেকে 18,000 মেগাওয়াট হয়ে যায়। এছাড়া শীততাপ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত আলোকসজ্জার জন্য 5 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এই জন্য এসির তাপমাত্রা 25 ডিগ্রি রাখার অনুরোধ জানান উপদেষ্টা। বাসা বাড়িতে যে বিদ্যুতের যাতে অপব্যবহার না হয়, তারপরে হচ্ছে যে ওই শপিং মল টলে যাতে আলোকসজ্জা অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়। আশা করি আমরা যে ব্যবস্থা নিয়েছি, আমরা রমজানে 4 কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির ব্যবস্থার উদ্যোগ নিয়েছি, এবং আমরা আশা করতেছি যে আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না। নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন বাজারে বড় বিনিয়োগ আকর্ষণ করতে চায় বাংলাদেশ। নরওয়ের সাবেক পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বিশেষজ্ঞ দলটি এ সময় তারা ছোট আকারের সৌর প্ল্যান্ট, কার্বন বাজার, কৃষি বনায়ন এবং যৌথভাবে নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ দেখায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সম্ভাবনাময় এই খাতে বিদেশি বিনিয়োগ আহ্বান করছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কার্বন বাজার দেশকে $1 বিলিয়ন আয় করা এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষায় সহায়তা করবে।
মুখ থুবড়ে পড়েছে সর্বজনীন পেনশন স্কিম। নতুন গ্রাহক তেমন যুক্ত হচ্ছেন না, বেশিরভাগ পুরান গ্রাহকও দিচ্ছেন না মাসিক চাঁদা। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে স্কিম চালু করায় এই অবস্থা বলছেন অর্থনীতিবিদরা। পেনশন কর্তৃপক্ষ বলছে গ্রাহক আকর্ষণে গ্র্যাচুইটি বিমার মতো সুবিধা স্কিমে যুক্ত করা হবে। বয়স্ক নির্ভরশীল জনগোষ্ঠীর শেষ বয়সের আর্থিক সুরক্ষায় 2023 সালের 17 আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে গ্রাহক নিবন্ধন শুরু হলেও সাড়া ছিল কম। গত বছর 5 আগস্ট সরকার পতনের পর পেনশন স্কিমে নতুন গ্রাহক যুক্ত হওয়া, চাঁদা পরিশোধ অনেকটাই স্থবির। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 1.5 বছরে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমে মোট যুক্ত হয়েছেন 3,73,334 গ্রাহক। তহবিলে জমা পড়েছে 160 কোটি 10 লাখ টাকার মতো। স্কিম চালুর আগে ভবিষ্যৎ মূল্যস্ফীতি, গ্রাহকের দীর্ঘমেয়াদী বিনিয়োগের রিটার্ন, সরকারি দায়সহ বিভিন্ন আর্থিক পর্যালোচনায় ঘাটতি ছিল বলে মত অর্থনীতিবিদদের। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা না করে এগুলোকে নিয়ে আসা হচ্ছে। এখন খানিকটা আমি বলবো যে বিশ্বাসের ঘাটতি আছে, হয়তো খানিকটা সময় লাগবে। আর এই সময়টায় আমাদের সরকারের উচিত হবে এগুলোকে আরেকটু যাচাই বাছাই করা। আমরা যদি একটা রাজনৈতিক অঙ্গীকার করতে পারি যে এই স্কিমগুলো থাকবে এবং এই স্কিমগুলোকে উপর্যুপরি শক্তিশালীকরণ করা হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মানুষের সেই বিশ্বাসটা ফিরে আসবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গত অক্টোবরে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাগিদ দেয়া হয় বিদ্যমান স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করার। আনুতোষিক বা গ্র্যাচুইটি দেওয়া যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। প্লাস এর সাথে একটা স্বাস্থ্য বিমা বিষয় যোগ করা যায় কিনা, কারণ অনেকে আছেন যারা নিম্ন আয়ের কর্মচারী, মানে হেলথের কাভারেজও থাকবে, প্লাস এই যে সময়টা ওনারা চাঁদাটা দিতে পারলেন না, এটা হয়তো তাদের পক্ষে বিমা কোম্পানি পরিশোধ করবে। পোশাক খাতের শ্রমিক, প্রবাসী কর্মীদের পেনশনে যুক্ত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবনে নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার কথা বলেন তিনি। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, অফিসের ফাইল আটকে না রেখে দ্রুত ছেড়ে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বলেন, যারা নানাভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত। অর্থনৈতিক এবং জনস্বার্থে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আসুন না আমরা ভালো হয়ে যাই, আমরা ভালো হই, অফিসের ফাইলগুলো দ্রুত ছেড়ে দেব। এই আমি যেখানে বসছে নিচে ফাইল ঢুকে রাখে যদি আর্গুমেন্ট করেন পার্টির সাথে, তাহলে তার হলো না। লাল ফিতার ভিতরে যদি ফাইল বন্দিটাকে ফর ইয়ার্স টুগেদার, মান্থস টুগেদার হবে না। এই জগতের পর আরো জগৎ আছে। রমজান উপলক্ষে প্রবাসীরা ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স পাঠিয়েছেন $252 কোটি 80 লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 25% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স এসেছিল $202 কোটি 20 লাখ টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই 8 মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $184 কোটি 90 লাখ, যা আগের অর্থ বছরে ছিল $149 কোটি 35 লাখ। সেই হিসেবে গত বছর অর্থ বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 23.8%। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি বছরেও রোজা উপলক্ষে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের দামের ব্যবধান কম থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।